বাজারে কালকে কিন্তু আবার একটা পতন দেখতে পাওয়া যাবে। বেশ বড় মাপের পতনটা কিন্তু কালকে আবার দেখা যাবে। যে আশাটা করা গেছিল, যে ভাবনা চিন্তাটা ছিল, এবার বোধহয় 24,000-এর গণ্ডিটা যখন পার হয়ে গেছে, অনেক কিছু আমরা একটা ভালো আশা করব। কিন্তু সত্যি ঘটনা বলতে দেখা গেল সেগুলো কোনোটাই কিন্তু হলো না। আবার মার্কেটের মধ্যে একটা বড় মাপের পতন হবে, আবার কারেকশনে আসবে। 24,000-এর যে বাউন্ডারিটা ছিল সেটাকে দিকে এই 24,000-এর উপরে যেটা ছিল সেটাকে ওপরে আর ভাঙতে না পেরে আবার নিচের দিকে যাওয়া শুরু হয়ে যাবে। 23,800, 23,750-এ গিয়ে আবার থামবে কিংবা আরো একটু নিচে নামতে পারে। এমনই পরিস্থিতি দেখতে পাচ্ছি এখন আমরা। এই যে পরিস্থিতিগুলোতে দেখা যাচ্ছে খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। যে আশা নিয়ে শুরু হয়েছিল পাকিস্তানে 21 ঘন্টার মিটিংটা, সেই মিটিংয়ের আউটকাম এলো নেগেটিভ। গোটাটাই হয়ে গেল ফেল। মানে মার্কেট কিন্তু আবার সেখানে চলে যাবে, অর্থাৎ ক্রুড অয়েল যেখানে দেখতে পাচ্ছিলাম ক্রুড অয়েলে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে আশাজনক একটা দাম কিছুটা পড়েছিল, আবার কিন্তু ক্রুড অয়েলের দাম উঠতে শুরু করে দেবে। যে এক্সপেকটেশনটা ছিল, অনেকে আশা করছিল এবার মার্কেটে আমরা 24,050-এ উঠেছি, মানে এরপরেও শুরু হবে 24,100, 24,150। এইবারে আমরা কিন্তু ওপরে ব্রেক করে যে ব্যারিয়ারটা রয়ে গেছে রেজিস্ট্যান্সটা, সেটাকে ভেঙে আমরা বেরিয়ে যেতে পারবো। কিন্তু সমস্ত কিছুতে জল ঢেলে দিল, এবং সেই জল ঢাললো দুজনে। একজন হচ্ছে ইউএস, আরেকজন হচ্ছে ইরান। অনেক চেষ্টা হয়েছিল, অনেকবার সমঝোতা করার চেষ্টা হয়েছিল, কিন্তু কোনো পক্ষ থামতে রাজি হয়নি। এ ওকে আঙুল দেখাচ্ছে, ও ওকে আঙুল দেখাচ্ছে। প্রথম ঘটনা, ইউএস যখন বলল আমরা নিউক্লিয়ার যে ওয়েপনগুলো রয়েছে, যে সমস্ত পরমাণুর যে বানানোর যে প্রচেষ্টা, সেগুলো আপনাদের বন্ধ করতে হবে, তার উত্তর হলো একেবারে নয়। ইরান তার পরবর্তীকালে বলল, তা আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা যেভাবে দখলদারি করে আছেন সমস্ত দখলদারি ছেড়ে দিতে হবে। আমেরিকান বলল, হ্যাঁ আমরা দখলদারি সব ছেড়ে দেবো, কিন্তু তার বদলে একটা প্রতিজ্ঞা আপনাদের করতে হবে, সেটা হচ্ছে নিউক্লিয়ার যুদ্ধ। নিউক্লিয়ার উইপন যা যাগুলো সব আপনারা বানিয়েছেন সমস্তগুলো আপনার বিনষ্ট করে দিতে হবে, বা আপনাদের কথা দিতে হবে যে আমরা আর ভবিষ্যতে কোনো রকমভাবে এই ধরনের যুদ্ধাস্ত্র তৈরি করব না। এবং একটা ভিজিলেটর টিম আসবে মাঝে মাঝে আমাদের ওখান থেকে, সে এসে দেখবে যে সত্যি আপনারা যুদ্ধ নিয়ে কিছু করছেন কি না। যদি সেখানে দেখা যায় তাহলে কিন্তু ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে আমাদের এই কন্ট্রাক্টটা ক্যান্সেল হয়ে যাবে। রাজি আছেন তো? বলা বাহুল্য, কোনো মতে ইরান রাজি নয়। কারণ ইরান চিন্তা ভাবনা করছে যে যদি আমি এতে পা দিই তাহলে পর আমাদেরই ক্ষতি হবে। এবারে এসছে স্ট্রেট অফ হরমুজকে নিয়ে। স্ট্রেট অফ হরমুজে নিয়ে কথা প্রসঙ্গে ইউএসএ বলল, স্ট্রেট অফ হরমুজে আপনাদের যে দখল আছে সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। যদি সেই ছাড়টা হয়ে যায়, ইরানের ক্ষেত্রে কতগুলো হার তৈরি হবে চিন্তা করে দেখুন তো। এক নাম্বার হার হচ্ছে ওদের যে বিশ্ব নেতা, ওদের যে দেশ নেতা, তাকে হারানো। তারপরে যদি ওরা এই সমস্ত নিউক্লিয়ার অস্ত্র ত্যাগ করে, তারপরে তারা যদি স্ট্রেট অফ হরমুজ ওদের একমাত্র জায়গা, সেটাকেও যদি ওরা ছেড়ে দেয়, তাহলে ওদের কাছে রইল কি? সম্পূর্ণ হার। ওরা মানতে রাজি হয়নি। অনেকবার করে ওদের যে ইউএসের যে ভাইস চ্যান্সেলর, উনি যিনি ছিলেন ভ্যান্স, উনি অনেক চেষ্টা করলেন কিন্তু রাজি হলো না। এবং এটা আলটিমেটলি একটা নেগেটিভ সংকেত শুরু হলো আগামীকাল সকাল থেকে। অর্থাৎ ইরান ইউএসের সমস্ত যেসব ডিমান্ডগুলো ছিল সেগুলোকে সমস্তগুলোকেই বলে দিল যে এইগুলো আনরিজনেবল ডিমান্ড, অর্থাৎ আমরা মানতে রাজি নই। নিউক্লিয়ার উইপন বানানো বা ডেভেলপমেন্ট, এগুলো সমস্ত কিছু বন্ধ করতে পারবো না আমরা। স্ট্রেট অফ হরমুজের যে কন্ট্রোল, সেটা কিন্তু আমরা ছাড়তে রাজি নই। আরও আরও বড় কথা, স্ট্রেট অফ হরমুজের তলায় যে মাইন্সগুলো লুকোনো আছে সেইগুলোকে সব ব্যবস্থা করা, সেও সম্ভব না। ইরান বলে দিল যে এখন আপনারা যে সমস্ত স্যাংশনগুলো করে রেখেছেন সেগুলো আপনারা তুলে দিন। অ্যাসেট যেগুলো আমাদের আপনারা ব্লক করে রেখেছেন, অর্থাৎ ইরানের যে সমস্ত অ্যাসেটগুলো রয়ে গেছে, সে অ্যাসেটগুলো কিন্তু সব আটকে রয়েছে আমেরিকার হাতে। সেগুলো ছেড়ে দিচ্ছে না, সেগুলো ছেড়ে দিন। তার উত্তরে আমেরিকা বলল, করব, কিন্তু এই জন্য আপনাদেরকে এই কাজ করতে হবে। অর্থাৎ আলটিমেটলি এমন অবস্থা হলো যে যার ফলে টোটাল ব্যবস্থাটা বানচাল হয়ে গেল। এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। আমরা দ্য গার্ডিয়ানে গিয়ে দেখলাম এই ঘটনাটা, মিডল ইস্ট ক্রাইসিস বাড়তে চলেছে। এর ফলে আলটিমেটলি জেডি ভ্যান্স রয়েছেন যিনি, তিনি এই মুহূর্তে এমন পরিস্থিতির মধ্যে রয়েছেন যে সমস্ত কিছু বানচাল হওয়ার জন্য সম্পূর্ণভাবে ইরানকে দায়ী করলেন, এবং বললেন যে এর ফলে কিন্তু ইরানের যে ক্ষতি আমেরিকার হবে তার থেকে বহু গুণ ক্ষতি কিন্তু ইরানের হবে। এই বলে উনি সেখানে ছেড়ে দিলেন। যে সমস্ত নেগোসিয়েশনগুলোর ব্যাপার ছিল
সেগুলোর ক্ষেত্রে অনেক চেষ্টা করলেন, কিন্তু আলটিমেটলি কিছুই করা গেল না। এর ফলে আলটিমেটলি যে জায়গাটা চলে গেল, সেই জায়গাটা হয়ে গেল সম্পূর্ণভাবে নেগেটিভ জায়গা, অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ এটাকে ব্লকহেডিং করা হলো। এই ব্যাপারটাকে নিয়ে মিস্টার ট্রাম্প রীতিমতো উদ্বিগ্ন এবং এই ব্যাপারে বলতে শুরু করলেন যে আগামী সময় থেকে এগুলো কিন্তু আবার প্রতি আক্রমণ কাজ শুরু হবে। এবং এই যে বিষয়গুলো বলা বা এই যে মাইন্সগুলো যেগুলো পোতা রয়েছে যার কারণে বিস্ফোরণ হচ্ছে, সেগুলো সমস্তগুলোকে কিন্তু ডিস্ট্রয় করার কথা বলা হয়েছিল, যেগুলো কোনোটাই হয়নি। এবং আলটিমেটলি এর ফলে আগামীকাল থেকে আমরা কিন্তু এটা দেখতে পারবো পরিস্থিতির সৃষ্টি হবে, তাতে কিন্তু যুদ্ধ হওয়ার সম্ভাবনা আরও প্রভূত। অর্থাৎ যুদ্ধ মানেই কিন্তু ক্রুড অয়েলের দাম বাড়া, যুদ্ধ হওয়া মানেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের দেখতে পারবো যে ফরেন সোশ্যাল ইনভেস্টর তাদের ক্ষেত্রে চাপ সৃষ্টি, যুদ্ধ শুরু হওয়া মানেই কিন্তু দেখতে পারবো আমাদের রুপি পড়ে যাওয়া, ইন্ডিয়ান ইকোনমি ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়া, এবং আলটিমেটলি এই সব কিছুর সঙ্গে সঙ্গে দেশীয় ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো আস্তে ধূলিসাৎ হবে। অর্থাৎ ইন্ডিয়ান মার্কেটে কালকে সকাল থেকে আমরা দেখতে পারবো একটা নেগেটিভিটি। এরই মধ্যে ঘটনা ঘটলো আরেকটা বড়, সেটা হচ্ছে চায়না। চায়না আবার শুরু করে দিল একটার পর একটা ঘটনা। প্রেজেন্ট নিউজ অনুযায়ী চায়না কিন্তু টোটাল যে এয়ার স্পেসটা রয়ে গেছে, সেই এয়ার স্পেসটা কিন্তু আগামী 40 দিনের জন্য বন্ধ করলো। অর্থাৎ এই রাস্তা দিয়ে কোনো রকম কোনো প্লেন যাবে না এক্সেপ্ট মিলিটারি আর্মি। এই যে মিলিটারি যে ফ্লাইগুলো হবে, এইগুলো কথার মধ্যে ঘটনা হচ্ছে যে আর কিছু না, সেটা হচ্ছে যুদ্ধ। এই যুদ্ধের ব্যাপারে যে কথা হচ্ছে নোটিশ টু অ্যাভিয়েটর বা নোটাম বলছে 40 ডেজ 40 দিনের জন্য এয়ার স্পেস অফ সাংঘাই থাকছে, এবং আলটিমেট এর মানেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যুদ্ধ। এবার এই ঘটনাটা তৈরি করছে এমনভাবে যে তাইওয়ানে এটা একটা এমন একটা সুযোগ, এই সুযোগটা কিন্তু চায়নার ক্ষেত্রে হারানোটা উচিত হবে বলে মনে হয় না। এমনই পরিস্থিতি যেখানে ইউএস সম্পূর্ণভাবে ইরানের সঙ্গে যুদ্ধে ব্যস্ত রয়েছে, সেই সুযোগটাকে কিন্তু চায়না গ্রহণ করতে পারে এবং চারিদিক থেকে জলপথে তাইওয়ানকে ঘিরে ফেলেছে, এবং এর পরবর্তীকালে ভবিষ্যতে কিন্তু একটা যুদ্ধ লাগার সম্ভাবনা থেকে যাচ্ছে। অর্থাৎ একটার পর একটা জায়গায় আমরা শুধু দেখতে পাচ্ছি নেগেটিভ সিচুয়েশন, এবং সেখানেও তাইওয়ান স্ট্রেট বলে একটা জায়গা আছে, যেরকম স্ট্রেট অফ হরমুজ, সেরকম স্ট্রেট অফ তাইওয়ান বলে একটা জায়গা এরিয়া রয়েছে, খুব গুরুত্বপূর্ণ এরিয়া, যার মাধ্যমে কিন্তু বড় মাপের ব্যবসা বাণিজ্য চলে জলপথে। এবং সেইগুলো ভবিষ্যতে কিন্তু যে রেস্ট্রিকশন হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা প্রবলেম শুরু হয়ে যাবে দেশীয়ভাবে, সুতরাং সেটাও কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন। আলটিমেটলি এতগুলো নেগেটিভিটির মধ্যে আসল বা কথাটা হচ্ছে আমাদের স্টক মার্কেট। আমাদের মার্কেটে কিন্তু ডিফেন্স সেক্টর ছাড়া কম বেশি সমস্ত সেক্টরে আমরা একটা কারেকশন দেখতে পারবো, এবং এই কারেকশানগুলোর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল ইনফ্লেশন কিন্তু একটু একটু করে বাড়ছে। আগের যে ক্যালকুলেশন প্রসেস ছিল সেটা কিন্তু পাল্টে গেছে। পাল্টে যাওয়ার কারণের জন্য এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশনটা নতুন সিস্টেমে অনেকটাই বেশি হচ্ছে, 3.21 চলে গেছে, যেটা অ্যাকচুয়াল জায়গা থেকে অনেকটাই বেশি চলে গেছিলো। এনিওয়ে, আজকের মতো শেষ করলাম এখানে, আবার নেক্সটে দেখা হবে।